এখন আবারও আমি ক্লাস 11-এর জটিল রাশির কিছু সমস্যার সমাধানে আলোচনা করব। ইতিমধ্যে 25-এর দাগ পর্যন্ত আলোচনা করে নিয়েছি, তো এখন 26-এর দাগ থেকে আলোচনা শুরু করছি। 26-এর দাগে দেখো যেটা বলা হয়েছে, ওমেগা হচ্ছে একের কাল্পনিক ঘনমূল। তাহলে ওমেগা যদি একের কাল্পনিক ঘনমূল হয় তাহলে আমরা দুটো জিনিস বলতে পারি। এক নম্বর হচ্ছে 1 + ω + ω² = 0 এবং ω³ = 1। এই দুটো রেজাল্ট আমার হাতে আছে। তো যেটা ক্যালকুলেশন করতে দিয়েছে সেটা হচ্ছে যে 3 + ω + 3ω² এর পাওয়ার 4 হলে কি হবে। তো এই জায়গায় দেখো 3 আছে, এখানে 3ω² আছে, তাহলে দুটো জায়গা থেকে 3 কমন নিয়ে নিচ্ছি। তো কি হবে, 3 কমন নিলে 1 + ω² + ω তার হোল পাওয়ার 4। এখন যেহেতু এখানে 1 + ω + ω² আমাদের 0 রয়েছে, তাহলে 1 + ω² এর জায়গাতে আমি -ω লিখতে পারবো। তাহলে 3 × -ω + ω হোল পাওয়ার 4, তাহলে -3ω + ω হোল পাওয়ার 4, অর্থাৎ -2ω হোল পাওয়ার 4। তাহলে -2⁴, মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 2⁴ ω⁴। তাহলে 2⁴ ω⁴কে লিখতে পারি ω³ × ω। আচ্ছা, ω³ এর মান 1, তাহলে 2⁴ মানে 16, অর্থাৎ 16 × ω, অর্থাৎ আমাদের অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 27-এর দাগে যেটা রয়েছে, 27-এর দাগে কি বলা হয়েছে না, 27-এর দাগে রয়েছে যে আমাদের জেড একটা জটিল রাশি দেওয়া আছে, যেখানে থিটা তার মানটা π/4 থেকে π/2 মধ্যে দেওয়া রয়েছে। তাহলে আর্গুমেন্ট অফ জেড কত হবে। এখন এই যে cos θ + I sin θ যেটা লবে রয়েছে, উপরে রয়েছে, এর আর্গুমেন্টটা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি থিটা। আচ্ছা, হরে যেটা রয়েছে cos θ - I sin θ, দেখো তো এটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে cos অফ -θ প্লাস I × sin অফ -θ। তাহলে এটাও cos θ + I sin θ ফর্মে চলে এলো। তাহলে এর আর্গুমেন্টটা কত না, এর আর্গুমেন্টটা হচ্ছে -θ। এখন জেড কীরকম রয়েছে না, জেড হচ্ছে ভাগফল আকারে রয়েছে, অর্থাৎ জেড রয়েছে আমার cos θ + I sin θ বাই cos θ - I sin θ। তো এই জেড যেহেতু আমার cos θ + I sin θ এবং cos θ - I sin θ ফর্মে রয়েছে, অর্থাৎ ভাগের ফর্মে রয়েছে, তাহলে এর আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট অফ জেড। তাহলে লবের যে অংশটা রয়েছে তার আর্গুমেন্ট মাইনাস হরে যেটা রয়েছে তার আর্গুমেন্ট। কারণ ভাগের ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট কি হয় না, বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো আর্গুমেন্ট অফ cos θ + I sin θ, যেটা হচ্ছে আমাদের থিটা, মাইনাস অফ আর্গুমেন্ট অফ cos θ - I sin θ, যেটার আর্গুমেন্ট হচ্ছে -θ। তাহলে থিটা প্লাস থিটা অর্থাৎ হচ্ছে 2θ পেয়ে যাব। তো 27-এ যে অপশানগুলো রয়েছে তার মধ্যে আমার কারেক্ট অপশান হিসেবে আমরা পেয়ে যাচ্ছি অপশান সি। নেক্সট আমাদের 28-এর দাগের প্রবলেমে আমরা চলে যাচ্ছি। 28-এর দাগে যেটা বলা হয়েছে যে আর্গুমেন্ট অফ Iω প্লাস আর্গুমেন্ট অফ Iω²। এখন আমরা যেটা জানি ওমেগা সমান হচ্ছে -1 + I√3/2। ওকে, তো Iω কত হবে, I দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ -I গুণ করলে I² অর্থাৎ -√3/2, অর্থাৎ সাজিয়ে নিলে -√3/2 প্লাস I × -½ তো এই অংশটাকে আমরা এখান থেকে সরাসরি আর্গুমেন্টটা ক্যালকুলেট করতে পারি। তো দুটোই যেহেতু নেগেটিভ, আমাদের আর্গুমেন্টটা কি হবে, আর্গুমেন্ট অফ Iω সমান হবে, দুটোই নেগেটিভ মানে হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টে মানে -π প্লাস tan ইনভার্স mod অফ -½ বাই -√3/2, অর্থাৎ -π প্লাস tan ইনভার্স অফ 1/√3। তো tan ইনভার্স অফ 1/√3 মানে আমাদের 30 ডিগ্রি, অর্থাৎ π/6। তাহলে -π প্লাস π/6 অর্থাৎ -5π/6। একইভাবে যদি আমরা আর্গুমেন্ট অফ Iω² ক্যালকুলেশন করি, তো ওমেগা জানি, ω² আমরা জানি যে ω² হচ্ছে -1 -I√3/2। তো Iω² আমাদের কি হতে চায় না, -I
মাইনাস আই স্কোয়ার অর্থাৎ প্লাস √3/2 অর্থাৎ √3/2 মাইনাস আই ইন্টু হাফ। তো প্রথমেরটা প্লাস, সেকেন্ডটা মাইনাস অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমরা আর্গুমেন্ট যদি বের করতে চাই, এটার জন্য আমাদের আর্গুমেন্ট একদম সরাসরি আমরা ভাবতে পারি এটা অ্যাকচুয়ালি আই ওমেগা স্কোয়ার হলো। তো আর্গুমেন্টটা যদি আমরা ক্যালকুলেট করি, আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ার, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট তাহলে মাইনাস ট্যান ইনভার্স মড অফ বি/এ। তো এটাকে ক্যালকুলেশন করলে আবার 1/√3 আসবে অর্থাৎ π/6, বা আমরা যেটা বলতে পারি মাইনাস π/6। এখন দুটো আর্গুমেন্ট তাদের যোগফল যেহেতু রয়েছে, তো একটা পেয়েছি আমরা মাইনাস 5π/6 আর একটা পেয়েছি মাইনাস π/6, তাহলে রেজাল্টটা কী হবে? রেজাল্টটা এদের দুটো যোগফল অর্থাৎ মাইনাস 5π/6 মাইনাস π/6 অর্থাৎ মাইনাস 6π/6 বা মাইনাস পাই, অর্থাৎ আমাদের যে অপশান রয়েছে অপশান ডি হয়ে যাচ্ছে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি 29 দাগের প্রবলেমে। দেখো 29 বলা হয়েছে -8 হোল টু দি পাওয়ার 1/3। এখানে বলে রাখি যে কোনো সংখ্যার ঘনমূল বের করতে গিয়ে আমরা কী কী পেয়েছিলাম? 1 ঘনমূল বের করতে গিয়ে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে যদি 8 ঘনমূল বের করতে চাই, তো 8কে আমি অবশ্যই লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউবের হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এই 8 টু দি পাওয়ার 1/3 বা 8 ঘনমূলগুলো কি হতে চায়? 2 ওমেগা 2 ওমেগা স্কোয়ার। তো সিমিলারলি আমাদের -8 যদি আমি কিউব রুট বের করি, সেটা তাহলে কি দেবে? -2 দেবে, -2 ওমেগা দেবে, -2 ওমেগা স্কোয়ার দেবে। তো যেটাকে আমরা লিখতে পারি -2 ইন্টু ওমেগার জায়গায় -1 প্লাস I√3/2 -2 -1 ওমেগা স্কোয়ারের জায়গায় -1 মাইনাস I√3/2। এই টুগুলো ক্যান্সেল হলে আমরা যেটা পাচ্ছি -2 একটা পাচ্ছি, মাইনাস দিয়ে গুণ করলে 1 মাইনাস I√3 পাচ্ছি, মাইনাস দিয়ে গুণ করলে 1 প্লাস I√3 পাচ্ছি। তো আমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে, যে অপশানগুলো এখানে আছে আমাদের, তার মধ্যে আমরা কিন্তু এই অপশানগুলো খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো যে অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু আমরা পাচ্ছি না, কিন্তু এখানে মোটামুটিভাবে একটা জায়গা দেখতে পাচ্ছি যে এই যে 1 প্লাস I√3 কিংবা 1 মাইনাস I√3, এই জায়গাটা সিমিলারিটি আছে, অর্থাৎ অপশান বি হলেও হতে পারে, কিন্তু উত্তরটা অপশান বি হবে না। অর্থাৎ যদি আমার 1 মাইনাস I√3 দেওয়া থাকতো কিংবা 1 প্লাস I√3 দেওয়া থাকতো তাহলে ঠিক ছিল, কিংবা যদি -2 দেওয়া থাকতো, যেটা অপশান এতে 2 দেওয়া আছে, -2 দিয়ে থাকতো তাহলে ঠিক ছিল। তো এটাকে আমরা ভুল হিসাবেই ধরছি, উত্তরে যাই থাক না কেন এটা আমরা ভুল হিসাবেই নিয়ে নিচ্ছি। তো নেক্সট আমাদের 30 দাগের প্রবলেমে আমরা চলে যাচ্ছি। দেখো 30 দাগে যেটা বলা হয়েছে যে আর্গুমেন্ট অফ z-a সমান π/4। দেখো z-a, জেড মানে আমি x প্লাস IY লিখে নিচ্ছি, মাইনাসে এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটাকে সাজিয়ে নিলে x - a প্লাস IY। তো এর আর্গুমেন্টটা কি হতে চায়? আর্গুমেন্ট হবে ট্যান ইনভার্স অফ b/a, মানে এখানে y/x - 1, যেটা দেওয়া আছে আমাদের π/4। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে y/x - a, সেটা কি হবে? ট্যান ইনভার্সটা অপাশে গেলে ট্যান হয়ে যাবে, অর্থাৎ ট্যান π/4। তো y/x - a, ট্যান π/4 মানে ট্যান 45 মান 1, তাহলে এখান থেকে আমি পাচ্ছি x - a ইকাল টু y বা x - y ইকাল টু a, যেটা কিনা আমাদের একটা সরল রেখা। অর্থাৎ যে অপশানগুলো রয়েছে আমরা কারেক্ট অপশান হিসেবে পাচ্ছি একটি সরল রেখার উপর, বা 30 এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে আমরা কয়েকটা কথা বলে রাখি যে আমরা যদি এই ফর্মে সমীকরণ পাই ax প্লাস by ইকুয়াল টু c, ABC হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে এটা হবে সরল রেখা। যদি আমরা y² সমান 4x আকারে কোনো সমীকরণ পাই, সেটা হবে অধিবৃত্ত। যদি আমরা x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 আকারে পাই, সেটা হবে আমাদের বৃত্ত। যদি আমরা x² a² y² b² ইকুয়াল টু 1 আকারে পাই, সেটা হবে আমাদের উপবৃত্ত। x² a²
মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 হয়, তখন সেটা হবে পরাবৃত্ত। তো এগুলো পরবর্তী সেমিস্টারে আমাদের আছে, তবু আমাদের বিভিন্ন প্রবলেমে থাকতে পারে, তাই আলোচনা করে রাখলাম। তো এখন আপাতত এটুকুই, নেক্সট পার্টে আবারও বাকি প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।